পঞ্চম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো আজকে আমরা সমাধান করব অধ্যায় 11। তো অধ্যায় 11 পুরোটা আজকে সমাধান করব, মানে পুরো 11 অধ্যায় যা যা আছে সবকিছু একটি ভিডিওতে পেয়ে যাবা। তো কি কি সমাধান করব চলো দেখাই। তো প্রথমে সমাধান করব 115 পৃষ্ঠা, তারপরে 116 পৃষ্ঠা এটা সমাধান করব, তারপরে 117 পৃষ্ঠার এইগুলো সমাধান করব, তারপর এটা সমাধানের পর আমরা স্ক্রল করে নিচে চলে যাব, সমাধান করব 118 পৃষ্ঠার এটা, মানে পুরো 11 অধ্যায় যা আছে সব এই 19 পৃষ্ঠা 100 এটা সমাধান করব, তারপর এটা সমাধান করব, তারপর দেখো এখানে একটি ছক আছে আমরা এটাও সমাধান করব, এটার পৃষ্ঠা নম্বর 123, তারপর দেখো 124 পৃষ্ঠা এটা আছে এটা সমাধান করব, তারপর দেখো আমাদের লাস্টে আছে প্রশ্ন আমরা এটাও সমাধান করব। তো চলো প্রথম পুরো 11 অধ্যায় সমাধান করি, আর লাস্টে আছে আমাদের 12 অধ্যায়। তো 12 অধ্যায় আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো, আজকে 11 অধ্যায় সমাধান করব। তো চলো ভিডিওটি প্রথম থেকে শুরু করা যাক। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথম পৃষ্ঠাতে চলে এসেছি, অধ্যায় 11, আর বলে রেখেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে। তো দেখো এখানে আমাদের কি লেখা আছে, এখানে লেখা আছে যে ক নাম্বারে আছে নিচে ছবিগুলো পর্যবেক্ষণ করে পাশের ছকের উত্তর লিখি, মানে এই ছবিগুলো দেখে আমাদের এই প্রশ্নের উত্তর এর মধ্যে লেখা লাগবে। যেমন এই ছবিটা বলেছে যে এটি কি ধরনের যানবাহন, তো এটা কি ধরনের যানবাহন আমরা এখানে লিখবো। তারপরে বলেছে এটি কোন পথে চলে, সেটার উত্তর আমরা এখানে লিখবো। তারপর দেখো এখানে আরেকটা ছবি আছে যে এই ছবিটা দেখে বলতে হবে যে এটি কি ধরনের যানবাহন, সেটা আমরা এখানে লিখবো। তারপরে এটি কোন পথে চলে সেটা আমরা এখানে লিখবো, এবং এটি কোন ধরনের যানবাহন এখানে লিখবো, এটি কোন পথে চলে সেটা এখানে লিখবো। তো এখানে আমাদের যে কয়টা ছবি আছে দেখো নিচে আরো একটি ছবি আছে, তো চলো আমরা প্রত্যেকটা ছবির উত্তর এই পাশে লিখে দেখাই। এই যে দেখো আমাদের উত্তর, প্রথম প্রশ্নের উত্তর এটা হবে যে বাস। আর এটি কোন পথে চলে, উত্তর হবে সড়ক পথে। 2 নাম্বার ছবি এটি কি ধরনের যানবাহন, উত্তর হবে নৌকা। এটি কোন পথে চলে, উত্তর হবে নৌপথে। পরবর্তী ছবিতে দেখো এখানে বলেছে এটি কি ধরনের যানবাহন, উত্তর হবে ট্রেন। এটি কোথায় চলে, রেলপথে। এটি কি ধরনের যানবাহন, উত্তর হবে বিমান। এটি কোন পথে চলে, এটা হবে বিমান পথে। তো দেখো আমরা 4টি ছবির উত্তর কিন্তু দেখিয়ে দিয়েছি। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আমাদের এই 4টা প্রশ্নের উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাবো পরবর্তী পৃষ্ঠা 116তে। তো দেখো এখানে আমাদের 1 নাম্বার কি বলেছে যে মানচিত্রটি কোন ধরনের যোগাযোগের পথ দেখানো হয়েছে। 2 বলেছে প্রধান সড়ক ধাপগুলো মানচিত্রে দাগ টেনে চিহ্নিত করি। ঠিক আছে, তো দেখো আমরা এটা দেখলাম, দেখার পরে এখন 1 নাম্বার এবং 2 নাম্বার প্রশ্নের উত্তর লিখি চলো। তো এই যে দেখো 1 নম্বরের উত্তর হবে যে মানচিত্রে বাংলাদেশের সড়ক যোগাযোগ পথ দেখানো হয়েছে। 2 নাম্বার প্রধান সড়ক পথগুলো মানচিত্রে দাগ টেনে চিহ্নিত করি। তো এই যে চিহ্নিত করা হলো, এই যে দেখো আমরা চিহ্নিত করে দিয়েছি। ঠিক আছে, কারণ এটা কাছ থেকে দেখালে তোমরা আসলে বুঝবা না, এই জন্য আমি জুম করে দেখিয়েছি। হ্যাঁ, এই যে দেখো আমরা চিহ্নিত করে দিয়েছি, তোমরা তোমাদের বইতে এরকম চিহ্নিত করে নিও। ঠিক আছে, তো দেখো আমাদের 116 পৃষ্ঠার পরে চলে যাবো 117 পৃষ্ঠাতে। তো 117 পৃষ্ঠাতেও আমাদের সেম প্রশ্নই আছে যে উপরের মানচিত্র আমাদের দেখতে হবে। তো আমরা দেখে নিয়েছি। হ্যাঁ, এই যে দেখা হয়ে গেছে। এখন দেখার পরে এখানে আমাদের 2টি প্রশ্ন করেছে যে মানচিত্রে কোন ধরনের যোগাযোগ পথ দেখানো হয়েছে। আর 2 বলেছে 2টি নদীবন্দর ও 2টি নদীবন্দর ও নদীপথ মানচিত্রে দাগ টেনে চিহ্নিত করি। তো চলো আমরা 2টি প্রশ্নের উত্তর দেখে নেই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমাদের প্রথম প্রশ্নের উত্তর যে মানচিত্রটিতে বাংলাদেশের নৌ যোগাযোগ পথ দেখানো হয়েছে। আর 2 নম্বর প্রশ্ন ছিল 2টি নদীপথ ও নদীবন্দর ও নদীপথ মানচিত্রে দাগ টেনে চিহ্নিত করি। এই যে দেখো মানচিত্রে ভৈরব ও সিলেট 2টি নদীবন্দর ও নদীপথ মানচিত্রে দাগ টেনে টেনে চিহ্নিত করা হলো। নিচে আমরা দেখাচ্ছি ট্রেনের ছবিটা। এই যে দেখো আমরা ছবি, এই যে আমি জুম করে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। ঠিক আছে, তো এই ছিল কিন্তু আমাদের উত্তর। হ্যাঁ, তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আমাদের এটার উত্তর কমপ্লিট। এখন আমরা স্ক্রল করে নিচে চলে যাব। তো দেখো এখানে আমাদের 118 পৃষ্ঠাতে আর একটা মানচিত্রের ছবি দেওয়া আছে, আমরা দেখে নিলাম। এবং 1 নম্বরে বলেছে মানচিত্রটি কোন ধরনের যোগাযোগ পথ দেখানো হয়েছে এবং রেলপথে চিত্রে দাগ টেনে চিহ্নিত করি। তো চলো আমরা 2টি প্রশ্নের উত্তর দেখে নেই। এই যে দেখো প্রশ্ন ছিল আর উত্তর হবে মানচিত্রে বাংলাদেশের রেলপথ যোগাযোগ পথ দেখানো হয়েছে। আর এই যে রেলপথ মানচিত্রে দাগ টেনে চিহ্নিত করি। তো এই যে চিহ্নিত করা হলো। তো এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমাদের দাগ টেনে চিহ্নিত করা হলো, এই যে দেখো। ঠিক আছে, এই যে কিন্তু কমপ্লিট। তো দেখো আমাদের 118 পৃষ্ঠা কমপ্লিট। এখন চলে যাবো আমরা পরবর্তী পৃষ্ঠা 119-এ। তো 119-এ দেখো কি লেখা আছে যে মানচিত্রে কোন ধরনের যোগাযোগ পথ দেখানো হয়েছে। 2টি বিমানবন্দর মানচিত্রে চিহ্নিত করি। তো চলো আমরা 2টি প্রশ্নের উত্তর দেখে নেই। এই যে দেখো প্রথম প্রশ্ন উত্তর মানচিত্রে বিমান পথে যোগাযোগ পথ দেখানো হয়েছে। আর এই যে
দুটি বিমানবন্দর মানচিত্রে চিহ্নিত করে, যে ঢাকা ও সিলেট দুটি বিমানবন্দর মানচিত্রে চিহ্নিত করা হলো। এই যে দেখো আমরা চিহ্নিত করে নিয়েছি, এই যে ঢাকা ও সিলেট। ঠিক আছে, এই যে কিন্তু উত্তর দেখানো হয়ে গেছে, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। দেখো আমাদের 119 পৃষ্ঠা কমপ্লিট। এখন চলে যাবো 120 পৃষ্ঠাতে। তো দেখো এখানে আমাদের কি লেখা আছে। এখানে বলেছে যে ওপরের পাঠ্যাংশটুকু পড়ে যোগাযোগের বিভিন্ন পথের ধরন দিয়ে নিচের মাইন্ড ম্যাপ তৈরি করি। তো উপরে আমাদের এই রিডিংটা পড়তে হবে, পড়ার পরে যে যোগাযোগের পথ, হ্যাঁ, এটার মাইন্ড ম্যাপ তৈরি করতে হবে। নদী পথ, তারপরে আছে স্টিমার। এখন বাকিগুলো আমাদের এর মধ্যে লিখতে হবে। ঠিক আছে, তো চলো আমরা এগুলোর উত্তর দেখে নেই। তো এই দেখো প্রিয় শিক্ষার্থীরা, উত্তর প্রথমে আছে নদীপথ, তারপরে হবে স্টিমার, তারপরে হবে জাহাজ, আর এখানে হবে সড়ক পথ, এখানে হবে ট্রাক। সড়ক পথে কিভাবে চলে? ট্রাক এবং বাস। তারপর রেলপথ, রেলপথে যোগাযোগ ব্যবস্থা কিভাবে চলে? যে মালবাহী ট্রেন, তারপরে যাত্রীবাহী ট্রেন। আর এটা হচ্ছে বিমান পথ, বিমান পথে কিভাবে যোগাযোগ ব্যবস্থা চলে? যে বিমান আর হচ্ছে হেলিকপ্টার। হ্যাঁ, তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো আমাদের 120 পৃষ্ঠার পরে আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠার সমাধানে। চলে এসেছি 123 পৃষ্ঠাতে। তো দেখো 123 পৃষ্ঠাতে কি লেখা আছে, যে পূর্বের পৃষ্ঠার মানচিত্র পর্যবেক্ষণ করে নিজের প্রশ্নগুলোর উত্তর লিখি। মানে আমরা যে উপরে অনেকগুলো মানচিত্র দেখেছি, সেগুলো আমাদের দেখে এই প্রশ্নের উত্তর লিখতে হবে। ঠিক আছে, তো দেখো প্রথমে 1 নম্বরে বলেছে কোন কোন পথ ব্যবহার করে ঢাকা থেকে কক্সবাজার যাওয়া যায়। তো সেটা উত্তর আমরা এখানে লিখবো এবং এই প্রশ্নের উত্তর এখানে। তো চলো প্রত্যেকটা প্রশ্ন পড়িও উত্তর দেখি। এই যে দেখো প্রথম প্রশ্ন উত্তর হবে সড়ক, বিমান পথ ও রেলপথ ঢাকা থেকে কক্সবাজারে যাওয়া যায়। তারপর 2 নম্বর প্রশ্নে আছে দেখো ময়মনসিংহ থেকে ভোলা যাওয়ার জন্য যোগাযোগে কোন কোন মাধ্যম ব্যবহার করা যাবে। উত্তর হবে সড়কপথ ও নৌপথ ব্যবহার করে ময়মনসিংহ থেকে ভোলা যাওয়া যাবে। তারপর 3 নম্বর প্রশ্নে বলেছে যোগাযোগের কোন কোন মাধ্যম ব্যবহার করে যশোর থেকে ঢাকা যাওয়া যায়। উত্তর সড়কপথ, রেলপথ ও বিমানপথ ব্যবহার করে যশোর থেকে ঢাকা যাওয়া যায়। 4 নম্বর প্রশ্ন কোন কোন পথে সিলেট হতে চট্টগ্রাম যাওয়া যায়। উত্তর সড়কপথ, রেলপথ ও বিমানপথে সিলেট হতে চট্টগ্রাম যাওয়া যায়। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এইটার উত্তরও কমপ্লিট। এখন আমরা চলে যাব নিচে। দেখো খ নাম্বারে কি লেখা আছে, যে উপরের ছবিটি পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলো উত্তর লিখি। তো উপরের আমাদের এই ছবিগুলো পর্যবেক্ষণ করতে হবে, যে এই দুইটা ছবি, হ্যাঁ, এটা এবং এটা। তো আমরা পর্যবেক্ষণ করে নিয়েছি, দেখে নিয়েছি। এখন আমরা প্রশ্নটা পড়বো। এখানে একে বলেছে যে ছবিতে কোন স্থান থেকে যাত্রা শুরু করার কথা বলা হয়েছে। তারপর 2 বলেছে গন্তব্যস্থল কোথায় দেখানো হয়েছে। তো চলো দুটি প্রশ্নের উত্তর আমরা দেখে নিই। ছবি একে ছিল প্রশ্ন যে কোন স্থান থেকে যাত্রা শুরু করার কথা বলা হয়েছে। উত্তর ছবিতে ঢাকা থেকে যাত্রা শুরু করার কথা বলা হয়েছে। 2 নম্বর প্রশ্ন গন্তব্যস্থল কোথায় দেখানো হয়েছে। উত্তর গন্তব্যস্থল চট্টগ্রাম দেখানো হয়েছে। তো দেখো আমাদের 123 পৃষ্ঠা উত্তর কমপ্লিট। পরবর্তীতে চলে যাবে 124 পৃষ্ঠায়। দেখো গ নাম্বারে কি লেখা আছে, উপরের পাঠ্যাংশটুকু পড়ে পিজিএস ব্যবহার করে যোগাযোগের জন্য কি কি তথ্য পাওয়া যায় তা লিখি। তো চলো যোগাযোগের জন্য কি কি তথ্য পাওয়া যায় আমরা এর মধ্যে লিখবো, আর উপরের এই অংশটুকু পড়তে হবে। তো চলো আমরা পড়ে নিয়েছি, উত্তর দেখি। তো এই যে দেখো উত্তর, এই যে উত্তরের প্রথমে লিখবা যে কোনো, 1 নম্বর লিখবা কোনো স্থানে নিখুঁত অবস্থান নির্ণয় করা যায়। 2 লিখবা আশেপাশে রাস্তাঘাট, পেট্রোল পাম্প, পুলিশ স্টেশন, হোটেল, রেস্টুরেন্ট, পর্যটন স্থান, ডিপার্টমেন্টাল স্টোর ইত্যাদি অবস্থান জানা যায়। 3 লিখবা যে নির্দিষ্ট স্থানে যে রাস্তা দিয়ে পৌঁছানো যায় তা আর তীর চিহ্ন সহ নির্দেশনা পাওয়া যায়। তারপর লিখবা এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সম্ভাব্য সময় জানা যায়। তারপর লিখবা গাড়ি, বাস, মোটরসাইকেল বা হেঁটে যাওয়ার পথ অনুযায়ী কত সময় লাগবে তা জানা যায়। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো আমাদের গ নাম্বারে পরে এখন ঘ নাম্বারে কি লেখা আছে, যে চলো জিপিএস ব্যবহার করে শিক্ষকের সহায়তায় এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার পথ খুঁজে বের করি। তো এগুলো তোমাদের শিক্ষকের সহায়তায় করতে বলেছে, তো তোমরা এটা শিক্ষকের সহায়তায় করে নিবা। এখন চলে যাব আমরা টিক চিহ্নের সমাধানে। ঠিক আছে, তো দেখো
প্রথমে আমাদের 1 নম্বরে কি বলেছে যে সড়ক পথে যোগাযোগের বাহন কোনটি? তো সঠিক উত্তর হবে গ বাস। 2 আছে কোন যোগাযোগ ব্যবস্থায় পণ্য পরিবহন ব্যয় কমে? তো 2 নম্বর হবে গ নদীপথ। 3 আছে তুমি ঢাকা থেকে ময়মনসিংহে সহজে কোন পথে যাবে? তো আমাদের 3 নম্বরে সঠিক উত্তর হবে ক সড়ক ও নদী। তো আমাদের এগুলো কমপ্লিট। এখন চলে যাব আমরা খ নাম্বারে সত্য মিথ্যা। কথাটা যদি সত্য হয় আমরা দন্তের স লিখবো এবং মিথ্যা হলে ময়ূরসী লিখবো। তো দেখো 1 নম্বরে বলেছে বাংলাদেশে যোগাযোগ ব্যবস্থা সড়কপথ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তো এটা কিন্তু সত্যি কথা। তাহলে আমরা এখানে কি লিখবো? দন্তের স। আর 2 নম্বরে বলেছে পায়রা বাংলাদেশের অন্যতম নদীবন্দর। তো এটা কিন্তু মিথ্যা কথা, কারণ পায়রা বাংলাদেশের অন্যতম নদীবন্দর না। তাহলে যেহেতু এটা মিথ্যা কথা, তাহলে আমরা কি লিখবো? ময়ূরসী লিখবো। 3 নম্বরে বলেছে জিপিএস এর মাধ্যমে নিখুঁতভাবে কোনো কিছুর অবস্থান নির্ণয় করা যায়। তো এটা কিন্তু অনেক সত্যি একটা কথা। যেহেতু সত্যি কথা, তাহলে আমরা কি লিখবো? দন্তের স। তো তাহলে আমাদের এই 3টার উত্তর কমপ্লিট। এখন চলে যাব আমরা সংক্ষিপ্ত প্রশ্ন। তো দেখো এখানে আমাদের 2টি প্রশ্ন আছে। একে বলেছে বাংলাদেশে সাধারণত কি কি ধরনের যোগাযোগ ব্যবস্থা রয়েছে? তো চলো আমরা 2টি প্রশ্ন পড়ি উত্তর দেখি। তো দেখো এই প্রশ্নটা ছিল, আর উত্তর হবে বাংলাদেশে সাধারণত 4 ধরনের যোগাযোগ ব্যবস্থা আছে, যথা 1 সড়কপথ, 2 রেলপথ, 3 নৌপথ ও 4 বিমানপথ। তারপর দেখো 2 নম্বর প্রশ্নে আমাদের কি বলেছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরের 3টি করে নাম লেখো। তো এই যে অভ্যন্তরীণ বিমানবন্দর হচ্ছে 1 যশোর বিমানবন্দর, 2 রাজশাহী বিমানবন্দর, 3 বরিশাল বিমানবন্দর। আর আন্তর্জাতিক বিমানবন্দর 3টি কি? 1 হবে হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, 2 শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রাম, 3 ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট। তো এই ছিল আমাদের 2টি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান। তো দেখো আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কমপ্লিট। এখন চলে যাবো ঘ নম্বরে বর্ণনামূলক প্রশ্ন। একে আছে বাংলাদেশে বিভিন্ন যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব বর্ণনা করো। তো চলো আমরা 2টি প্রশ্ন করি ও উত্তর দেখি। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে প্রশ্নটা ছিল আর উত্তর হবে এই যে বাংলাদেশের বিভিন্ন যোগাযোগ ব্যবস্থা আমাদের জীবনযাত্রাকে সহজ করে। এই যে প্রথমে লিখবা সড়ক পথ, বাস, ট্রাক ও প্রাইভেট কারের মাধ্যমে খুব সহজেই দূর দূরান্তে যাতায়াত করতে পারি। এছাড়া দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় জিনিসসমূহ এক শহরে থেকে অন্য শহরে নেওয়া যায়। তারপরে 2 নম্বর লিখবা রেলপথে ট্রেনের মাধ্যমে নিরাপদ এবং আরামদায়ক ভ্রমণ সম্ভব হয়। তারপর লিখবা নৌপথের কারণে খুব সহজে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র আনা নেওয়া সম্ভব হয়। তারপর লিখবা বিমানপথের মাধ্যমে দূরের দেশ বা শহরে দ্রুত যাওয়া যায়। তাই বলা যায় বাংলাদেশের বিভিন্ন যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। তারপর দেখো 2 নম্বর প্রশ্নে বলেছে যে পিজিএস এর ব্যবহার লেখো। উত্তর হবে পিজিএস হলো এমন একটি প্রযুক্তি যা দিয়ে আমরা ঠিক কোথায় আছি তা জানা যায়। অনেক কাজে পিজিএস ব্যবহার করা হয়, নিচে সেগুলো বর্ণনা করা হলো। এই যে এটি রাস্তা ও পথ দেখায় এবং কোন দিকে যেতে হবে তা তীর চিহ্ন দিয়ে নির্দেশ করে। তারপর লিখো এটির মাধ্যমে আশপাশে থাকা পেট্রোল পাম্প, পুলিশ স্টেশন, হোটেল, রেস্টুরেন্ট, দোকান, পর্যটন স্থান সহজে খুঁজে পাওয়া যায়। তারপর লিখো এটির মাধ্যমে কোনো স্থানে যেতে গাড়িতে, মোটর সাইকেলে বা হেঁটে সম্ভাব্য কত সময় লাগবে তা জানা যায়। তারপর লিখবা এর মাধ্যমে কোথাও যাওয়া আর সহজ রাস্তা জানা যায়। তারপর লিখবে বড় শহরে গাড়ি চলাচল ও ট্রাফিক নিয়ন্ত্রণে জিপিএস এর ব্যবহার করা হয়। তো তোমরা যদি বড় করে লিখতে না চাও তাহলে এই যে আমি দাগ দিয়ে দিলাম এই পর্যন্ত দিতে পারো, আর যদি তার থেকে বড় লিখতে চাও 3টার পয়েন্ট দিয়ে দিলেই হবে, আর পুরোটা লিখতে চাইলে লিখতে পারো। তো এই ছিল আমাদের 2টি প্রশ্নের সমাধান। তো দেখো আমাদের এই 2টি প্রশ্নের উত্তর কিন্তু কমপ্লিট বর্ণনামূলক। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে অধ্যায় 12 এর সন্ধান দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।